হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের প্রিয় গল্প নিয়ে। বন্ধুরা, আজকে এত মজাদার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আমি আমার স্বামীকে দেখে কিস্তিওয়ালার সাথে কিভাবে সম্পর্কে জড়ালাম এবং তাকে মজা দিয়ে পাগল করে দিলাম, সেই গল্পটি তোমাদেরকে শোনাবো। বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবা, আর কাছে টিস্যু বা নেকড়ে জাতীয় কিছু অবশ্যই রাখবা, কারণ গল্পটি শোনার পরে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। এমন কিছু কথা আছে এটার ভিতরে যেগুলো শুনলে তোমাদের শরীরের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি এই গল্প থেকে পুরোপুরিভাবে মজা নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের পুরো গল্পটা শুনতে হবে, টেনে টেনে দেখা যাবে না। যদি তোমরা গল্পটা টেনে টেনে শোনো, তাহলে কিন্তু পুরোপুরি মজা পাবে না। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে এবার আমরা মূল গল্পে চলে যাব। আমি আর আমার স্বামী। আমাদের সংসারে আমরা দুইজনই মানুষ। শ্বশুর শাশুড়ি নেই, অনেক আগেই মারা গিয়েছে। আমার মা বাবা আছে। আমি খুব ভালো ফ্যামিলির মেয়ে। আর আমার হাজবেন্ডের ফ্যামিলি এতটা ভালো না, মোটামুটি। আমরা প্রেম করেই বিয়ে করেছিলাম। তো বন্ধুরা, আমাদের বিয়ের পরে কিছুদিন ভালোই যায়। কিছুদিন বলতে প্রায় 4-5 বছর খুবই ভালো যায়। তারপর থেকে আমার স্বামী আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করে। বিয়ের আগে তো সিগারেটও খেত না, বিয়ের পরে সিগারেট খাওয়া শুরু করে। আস্তে আস্তে মদ গাঁজা সবকিছুই খাওয়া শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী পুরোপুরি নষ্ট হয়ে যায়। তার মদ না হলে ঘুম আসতো না, খেতেই হবে। তার মদ না হলে সকালের ঘুম ভাঙতো না, সকালে ব্রাশ করতো মদ দিয়ে। এত পরিমাণ নেশা করতো আমার হাজবেন্ড। তো বন্ধুরা, এত নেশা করতে করতে নিজেদের যত জায়গা জমি ছিল সমস্ত কিছু বিক্রি করে বন্ধক দিয়ে খেয়ে শেষ। তারপর শুরু করলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে খাওয়া। লজ্জা শরমের মাথা খেয়ে সে নিজে গিয়ে তার শ্বশুরের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিয়ে আসতো। কিছুদিন এভাবে চলে গেল। চলার পর আমার বাবা টাকা বন্ধ করে দিল টাকা দেওয়া। তারপর আমার মা লুকিয়ে লুকিয়ে যা পারতো সেগুলো আমাকে পাঠিয়ে দিত। বন্ধুরা, এইভাবে যাচ্ছিল দিনকাল। বন্ধুরা, এক পর্যায়ে আমার মা লুকিয়ে লুকিয়ে আমার হাজবেন্ডকে টাকা দেওয়া শুরু করলো। এভাবে একদিন মাকে টাকা পয়সা দেওয়া বাবা বন্ধ করে দেয়। আর তখন থেকে মা আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারতো না। তারপর থেকে আমার স্বামী কিস্তি নেওয়া শুরু করলো। আমরা অনেক জায়গা থেকেই কিস্তি উঠাই। কিস্তি উঠানোর পরে সেই টাকা দিয়ে আমার হাজবেন্ড মদ গাঁজা এগুলো নিয়ে এসে খেত, জুয়া খেলতো, মেয়েবাজি করতো, কত খারাপ কাজ করতো। অথচ আমরা কিন্তু প্রেম করেই বিয়ে করেছিলাম, আর আজকে সেইগুলো করে বেড়াচ্ছে। তো এইভাবে দিনকাল যাচ্ছিল। এক পর্যায়ে আমরা কিস্তি দিতে পারছিলাম না, এত খারাপ অবস্থা চলে আসে। কারণ আমার স্বামী তো কোনো ইনকামই করে না এখন। আগে যতটুকু করতো, নেশা এই জিনিসগুলো খাওয়ার পর থেকে সে কোনো কাজ কাম করে না, কোথাও যায় না, সারাক্ষণ শুধু এগুলাই খায়। আমি বুঝতে পারছিলাম না যে কি করবো, কি করে সংসার চালাবো আমি। তো একদিন কিস্তিওয়ালা আসে। কিস্তিওয়ালা এসে কিস্তি চায়, কিন্তু তখন আমি কিস্তি দিতে পারি না। উনি আমার সাথে অনেক রাগারাগি চিল্লাচিল্লি করে চলে যায়। শুধু সেদিনই কিন্তু প্রথম তা না, প্রতিনিয়ত একসাথে পর আসে কিস্তি নেওয়ার জন্য। সবসময় আমাকে খুবই গালি শুনতে হয়, বকাবকি শুনতে হয়।
তো সেদিনও শুনতে হয়েছিল। এভাবে চলে যায় 3-4 মাস। একদিন আমার কিস্তিওয়ালা চলে আসে, এসে কিস্তি দিতে পারে না, সেজন্য আমার সাথে অনেক রাগারাগি করে, ধমক দিয়ে কথা বলে। তখন আমি ওনার হাতটা ধরে ফেলি। আমি ওনার হাত ধরে এবং ওনাকে বলতে, দেখুন কি আর করবো বলেন, আপনি তো আমার বিষয়ে সবকিছুই জানেন। আমার স্বামী খুবই খারাপ একজন মানুষ। সে আমার কাছে থেকে টাকা নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে সিগারেট খায়, এখানে এখানে আড্ডা দেয়, তাস খেলে, জুয়া খেলে, এরকম ভাবেই দিন যায়। আপনি তো জানেনই সেটা ভালো করে। তো আমি যখন ওনার হাত ধরে পেয়েছিলাম, উনি আমার মুখের দিকে তাকিয়ে শুধু আমার কথাই শুনছিল, আর আমি তো শুধু বলতেছিলাম। হঠাৎ করে আমার চোখটা চলে যায় নিচের দিকে। যখন আমি নিচের দিকে তাকাই, আমার যে কিস্তি নিতে আসে যে স্যার, তার তার কিছু একটা ফুলে ছিল প্যান্টের ওপর দিয়ে। দেখে মনে হচ্ছিল যে সেই জিনিস দেখে তো আমিও পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ আমার স্বামী তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকে, সে কোনো টাকাও ইনকাম করে না, আমার কোনো দায়িত্বও পালন করে না, আর আমার কাছে আসে তো দূর। তারপর আমার কিস্তিওয়ালা সে আমাকে বলল, দেখুন এত টেনশন আপনাকে করতে হবে না, আপনার যত টেনশন আছে সব টেনশন করবো আমি, শুধু আমার একটা কথা মানতে হবে। তারপরে আমি বললাম, হ্যাঁ বলুন কি কথা মানতে হবে, আমি সমস্ত কথা মানতে রাজি আছি। তারপর সে আমাকে বলল, আমি প্রতি সপ্তাহে আসবো ঠিকই, আপনার নামও উঠে নিয়ে যাব, কিন্তু আপনাকে কিস্তি দিতে হবে না, কিস্তি দিব আমি, কিন্তু সেটার জন্য একটা শর্ত আছে। তখন আমি ওনাকে বললাম, আপনি কিস্তি দিয়ে দিবেন, একটা শর্ত আছে, কি শর্ত বলেন আমাকে, আমি সবকিছু মানবো। আমার হাজবেন্ড এরকম, এখন তো আমার মানুষের কথাই শুনতে হবে তাই না, বলুন আপনি। তারপর উনি আমাকে বলে যে উনি আমাকে পছন্দ করে, আমাকে কাছে পেতে চায়, ভালোবাসতে চায়, আপন করে নিতে চায়। তারপর ওনার কথা শোনার পর আমি এতটা অবাক হই নাই, কারণ আমি আগে থেকেই জানতাম যে উনি আমাকে পছন্দ করেন। তো ওনার কথাতে আমি না করি না, আমি হ্যাঁ বলে দিই। তারপর সে আমার হাত ধরে নিয়ে আমার রুমের ভিতরে চলে যায়। আর তারপর আমার কাছাকাছি এসে আমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে অনেক মজা দেয়। বন্ধুরা আমাকে অনেক মজা দেয়, আমি আপনাদেরকে বলে পারবো না। এবং এগুলো আসলে বলে বোঝানোর মতো কোনো কথা না, বলে বোঝানো যায় না। তো বন্ধুরা, সে আমাকে প্রায় 4-5 ঘন্টা এভাবে মজা দিতে থাকে। তার মজা পেয়ে তো আমি পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম, কারণ সে অনেক সুন্দর করে আমাকে মজা দিচ্ছিল। তো বন্ধুরা, তারপর আমাদের মজা নেওয়া শেষ হয়ে যায়, মজা দেওয়া শেষ হয়ে যায়। তারপর সে উঠে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে সে চলে যায়। তারপর থেকে প্রত্যেক সপ্তাহে আসতো ঠিকই, কিন্তু আমার টাকা দিতে হতো না। তো এমনিতেই আমার নামটা লিখে রাখতো বাবার খাতায়। তো বন্ধুরা, এভাবে আমাদের দিনটাই যাচ্ছিল সুন্দর মতো, এভাবেই চলতে থাকে। আমরা ছিলাম যদিও পাগলের সাথে সংসার করছি, কিন্তু এখন আবার আরেকটা পাগল নিয়ে আছি। তো বন্ধুরা, এভাবে আমার গল্প শেষ হয়ে যায়।
আমার গল্পটি কেমন লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালো লাগে যদি এরকম